হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম। আজকে আমরা জেনারেল অ্যানাটমির বোনসের লাস্ট ভিডিও নিয়ে আসছি। তো আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে তোমাদের একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে অসিফিকেশন। তো এটা আমরা আজকে ভালো করে বুঝবো। বইতে একটু হিজিবিজি টাইপ লেখা আছে, তোমরা নাও বুঝতে পারো। তো আশা করি আজকের লেকচারটা করার পরে তোমরা এটা বুঝে যাবে। আমি অনেক সহজভাবে বোঝানোর ট্রাই করব, জানি না কতদূর পারবো, তবুও আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের সাথে আছি, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ। ফার্স্টে আমরা অসিফিকেশান কী কী টাইপসের আছে সেটা জানবো। তো অসিফিকেশান আছে দুইটা টাইপসের। কী একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস আর এন্ডোকন্ড্রাল অর ইন্ট্রাকার্টিলেজিনাস। ঠিক আছে, তো অসিফিকেশান দুই টাইপসের, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস আর একটা এন্ডোকন্ড্রাল অর ইন্ট্রাকার্টিলেজিনাস। তো নাম থেকেই বুঝতে পারছো ইন্ট্রামেমব্রেনাস মানে কি, মেমব্রেন থেকে যেটা অসিফাই হবে কোনো বোনস, সেটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। অ্যান্ড এন্ডোকন্ড্রাল মানে অর ইন্ট্রাকার্টিলেজিনাস মানে কি, কার্টিলেজ থেকে অসিফিকেশন হচ্ছে। এখানে মেমব্রেন বলতে মেজেনকাইমাল সেলস, মেজেনকাইম মানে কি জানো তোমরা, তোমার এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুকে বলা হয় মেজেনকাইম। তো মেজেনকাইমে কিছু সেল থাকে, সেই সেলগুলা যদি ডিরেক্টলি বোন ফর্ম করে তাহলে সেটাকে বলা হবে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। কিন্তু যদি এটা ডিরেক্টলি বোন ফর্ম না করে, তার আগে একটা কার্টিলেজ মডেল তৈরি করে, মানে মেজেনকাইমাল সেল থেকে প্রথমে কার্টিলেজ হবে, দেন বোনস হবে, তাহলে সেটাকে বলা হবে এন্ডোকন্ড্রাল অর ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। ওকে, ক্লিয়ার? তো আমরা এটা কোন কোন ক্ষেত্রে হয়? ফ্ল্যাট বোনসের ক্ষেত্রে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়, যেমন স্কালের কিছু বোনস, সেক্ষেত্রে ইন্ট্রামেমব্রেনাস হয়। আর এন্ডোকন্ড্রাল এটা কোন ক্ষেত্রে হয়? এটা একটা সহজ সূত্র আছে, মাথার নিচে যতগুলো বোনস আছে সবগুলোতেই তোমার এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হবে, এক্সেপ্ট একটা বোন, সেটা হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকলের কিছু পার্ট ইন্ট্রামেমব্রেনাস আর কিছু পার্ট এন্ডোকন্ড্রাল বা ইন্ট্রাকার্টিলেজিনাস। এই জন্য ক্লাভিকলটাকে বলা হয় মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন, মানে কিছু পার্ট মেমব্রেন থেকে হবে, কিছু পার্ট কার্টিলেজ থেকে হবে। ঠিক আছে, তো এখন আমরা অসিফিকেশনের প্রসেসটা জানবো। প্রথমে আসি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন এটা 4 স্টেপে হয়, 4টা স্টেপ আলাদা আলাদাভাবে আমরা জানবো এবং আলাদা আলাদা ফিগার এর জন্য আমরা দেখব। ফার্স্ট স্টেপে কী হলো? ডেভেলপমেন্ট অফ অসিফিকেশন সেন্টার। অসিফিকেশন সেন্টার মানে আমি আগেও হয়তো বলেছি তোমাদের, সাপোজ কোনো বোনসে মানে যে কোনো জায়গায় অসিফিকেশন হতে পারে না। সাপোজ কোনো একটা পয়েন্ট থেকে, সাপোজ আমি যদি বলি এই একটা পয়েন্টস থেকে অসিফাই হয়ে সেটা চারিদিকে স্প্রেড হয়। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে অসিফিকেশন শুরু হয়, তো সেই পয়েন্টটাকে বলা হবে অসিফিকেশন সেন্টার। ঠিক আছে, তো কোনো একটা পয়েন্ট যেখানে অসিফিকেশন সেন্টার, সেখানে মেজেনকাইমাল সেলগুলো একসাথে আসবে, একত্রিত হবে। ঠিক আছে, তো মেজেনকাইমাল সেল থেকে কী হবে? অস্টিওব্লাস্ট। মেজেনকাইমাল সেল থেকে অস্টিওব্লাস্ট হলো। সাপোজ এই হচ্ছে আমাদের অসিফিকেশন সেন্টার। তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা মেজেনকাইমাল সেলস, এই যে একটু লম্বাটে কিছু সেলস আছে। তো এই সেলগুলো প্রথমে এখানে এসে জড়ো হবে অসিফিকেশন সেন্টারে, তারপরে কী করবে? এরা অস্টিওব্লাস্ট ফর্ম করবে। এইগুলো হচ্ছে সব অস্টিওব্লাস্ট। ঠিক আছে, এই যে অস্টিওব্লাস্ট, এইগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রসেস। ঠিক আছে, তো অস্টিওব্লাস্ট হলো। এখন আমরা অস্টিওব্লাস্ট যখন পড়েছিলাম আগের লেকচারে, তখন কি জানছিলাম? অস্টিওব্লাস্টের কাজের মধ্যে একটা পড়ে না, সে ইন্টারসেলুলার ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেগুলোকে সিক্রেট করে, যেমন কোলাজেন ফাইবার এর মধ্যে ইনক্লুডেড। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে ব্লুইশ কালার যেটা, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্স। তাহলে কি হলো? প্রথমে যেখানে অসিফিকেশন সেন্টার, সেখানে মেজেনকাইমাল সেলগুলো প্রথমে অস্টিওব্লাস্ট ফর্ম করবে। সেই অস্টিওব্লাস্ট থেকে কি সিক্রেট হবে? ইসিএম মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্স যেটাই বলো, সেটা কোলাজেন ইনক্লুডিং কোলাজেন ফাইবার। তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্ম হবে। তো ফার্স্ট স্টেপ এই পর্যন্তই। এখন আমরা সেকেন্ড স্টেপে আসি, সেটা কি? অস্টিওব্লাস্টগুলা কী করবে? এবার অস্টিওসাইটে ডিফারেন্সিয়েট হবে। ঠিক আছে, তো আমরা জানি যে প্রথমে ছিল কি অস্টিওপ্রোজেনিটার, সেখান থেকে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। তো এই যে মেজেনকাইমাল সেলগুলাই মেইনলি অস্টিওপ্রোজেনিটার, সেখান থেকে অস্টিওব্লাস্ট হলো, এবার হলো অস্টিওসাইট। তো অস্টিওসাইটগুলো পার্মানেন্ট সেল। ঠিক আছে, তারা কোথায় থাকে? তারা হচ্ছে ল্যাকুনাতে থাকে। যে হ্যাবারসিয়ান সিস্টেমের চারিপাশে লেয়ার থাকে, সেই লেয়ারের মধ্যে ল্যাকুনা থাকে। এই ল্যাকুনাগুলোতে তোমার অস্টিওব্লাস্ট সেলগুলো থাকে। এরা কি করবে? এরা বোন ম্যাট্রিক্সকে ক্যালসিফাই করবে। মানে আগে তো আমাদের ক্যালসিফাই ছিল না, এটা শুধুমাত্র একটা লিকুইড টাইপ জিনিস ছিল, এখন সেটা ক্যালসিফাইড হবে। তো ক্যালসিফাইড কীভাবে হয় আমরা জানি, অস্টিওব্লাস্ট ও ক্যালসিফিকেশন করতে পারে, অস্টিওসাইটও করতে পারে।
এখন এটা কীভাবে করে, সেই যে আগে একটি রিয়াকশান পড়েছিলাম যে অস্টিওসাইটগুলো অ্যালকালাইন ফসফেটেজ সিক্রেট করে। অ্যালকালাইন ফসফেট কী করে, ফসফেটেজ হেক্সোস ফসফেটকে ফ্রি ফসফেটে রূপান্তর করে। তারপরে কী হচ্ছে, সেই ফ্রি ফসফেটগুলো ক্যালসিয়ামকে প্রিসিপিটেট করছে, তারপরে হচ্ছে অসিডিফিকেশন হচ্ছে। ঠিক আছে, এটা আমি আগে লেকচারেও বুঝিয়েছি, এটাও আবার বলছি। ঠিক আছে, এখন আমরা স্টেপ 3-তে আসি। স্টেপ 3-তে কিছু ট্রাবিকুলা ফর্ম হবে। ট্রাবিকুলা কী কী, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো হচ্ছে ট্রাবিকুলা। এই যে একটা মানে একটা বর্ডার টাইপ বা এটা কী বলা যায়, আল যেমন থাকে না, একটা ধান খেতে বা আল থাকে, সেরকম জিনিস একটা ট্রাবিকুলা। তো ট্রাবিকুলাগুলো কীভাবে হয়, মেজেনকাইম থেকে তোমার পেরিওস্টিয়াম ফর্ম হয়। এই যে মেজেনকাইমাল সেল যেটা মেজেনকাইম, সেখান থেকে পেরিওস্টিয়াম ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো পেরিওস্টিয়াম ফর্ম হয়, তারপরে কী হয়, এই যে দেখতে পাচ্ছ অস্টিওব্লাস্ট সেল, তারপরে এইগুলা রিপ্লেসড বাই অস্টিওব্লাস্ট সেলস। ঠিক আছে, তাহলে মেজেনকাইম প্রথমে পেরিওস্টিয়াম ফর্ম করছে, তারপরে মেজেনকাইমাল যে সেলগুলো ওইগুলো হচ্ছে অস্টিওব্লাস্টে ফর্ম করছে। কারণ মেজেনকাইমাল সেল তো আমাদের বডিতে থাকতে পারবে না, এটা তো এমব্রায়োনিক সেল, অ্যাডাল্টে তো এগুলো থাকার কথা না। ঠিক আছে, এবার কী হচ্ছে, ট্রাবিকুলার ফর্ম হুইচ আর লিটল প্রজেকশনস ইন দ্য স্পঞ্জিবন। এখান থেকে এবার কী হচ্ছে, কিছু ট্রাবিকুলার ফর্ম হচ্ছে, এগুলো হচ্ছে লিটল প্রজেকশনস। এখন ট্রাবিকুলার মাঝে দেখো কিছু হোলস থাকে, এই যে কিছু হোল দেখা যাচ্ছে, এই হোলগুলোর মধ্যে দিয়ে কী যাচ্ছে, ব্লাড ভেসেল। এই হোলগুলোর মধ্যে দিয়ে কিছু ব্লাড ভেসেল এন্টার করছে, সম্পূর্ণ ট্রাবিকুলার জুড়ে থাকছে এটা। এখন ওকে, এবার কি হচ্ছে, তোমার এই যে ব্লাড ভেসেল আসলে নিশ্চয়ই ব্লাড পার্টিকেল আসবে। এই পার্টিকেলের সংস্পর্শে এসে কম্প্যাক্ট বোন ফর্ম হতে থাকে। আগে তো আমরা স্পঞ্জি পার্টটুকু ফর্ম করছিলাম, এই যে ট্রাবিকুলা মানে এগুলো হচ্ছে স্পঞ্জি পার্ট। তো এই ব্লাডের সংস্পর্শে এসে স্পঞ্জি পার্টটা কী করছে, কম্প্যাক্ট পার্ট ফর্ম করছে। তো এবার কী হচ্ছে, পেরিওস্টিয়ামটা ফাইব্রাস পেরিওস্টিয়াল লেয়ার বাইরে থেকে, আমরা জানি পেরিওস্টিয়ামের দুইটা লেয়ার, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার, একটা হচ্ছে সেলুলার লেয়ার। তো আমাদের অলরেডি যেহেতু এখানে অস্টিওব্লাস্ট আছে, তাহলে সেলুলার লেয়ারটা ফর্ম হয়ে গেছে। এরপরে কী করছে, এই সেলুলার লেয়ার থেকে বাইরে ফাইব্রাস লেয়ারটা তৈরি হচ্ছে অস্টিওব্লাস্টে কিছু সিক্রেশনের মাধ্যমে। আর ইনসাইড দ্য বোন বিগিনস টু ফিল উইথ রেড বোন ম্যারো। ওকে, কারণ কি, এই যে ব্লাড ভেসেল থেকে কিছু আরবিসি এখানে মাইগ্রেট করছে, এই জন্য এখানে কিছু বোন ম্যারো টিস্যু ফর্ম হয়ে যাচ্ছে, এই জন্য এখানে কিছু কী হচ্ছে, রেড বোন ম্যারো ফর্ম হয়ে যাচ্ছে। তো এই 4টা স্টেপ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রথমে কী হলো, আমি আবার একটু রিক্যাপ করি। প্রথমে মেজেনকাইমাল সেল আসলো কোনো অসিফিকেশন সেন্টারে, সেখান থেকে অস্টিওব্লাস্ট ফর্ম করলো, অস্টিওব্লাস্টগুলো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্ম করলো। এখন কি হলো, অস্টিওব্লাস্টগুলো তৈরি হলো অস্টিওসাইটে। অস্টিওসাইট কী করছে, এবার এগুলোকে ক্যালসিফিকেশন করছে, যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ছিল। এবার কি হচ্ছে, এখানে কিছু ট্রাবিকুলা ফর্ম হচ্ছে। ঠিক আছে, ট্রাবিকুলা ফর্ম হয়ে এর মধ্যে কিছু ব্লাড ভেসেল যাচ্ছে। তো ব্লাড ভেসেল থেকে কিছু ব্লাড আরবিসি বা অন্যান্য পার্টিকেল এসে এখানে রেড বোন ম্যারো ফর্ম করছে। এই যে ব্লাডের সংস্পর্শে এসে তোমার অস্টিওব্লাস্টগুলো কিছু সাবস্টেন্স সিক্রেট করছে, তার ফলে বাইরে ফাইব্রাস পেরিওস্টেম ফর্ম হয়ে যাচ্ছে। তো এইভাবে তাহলে পেরিওস্টেম ফর্ম হলো, ভিতরে কম্প্যাক্ট পার্ট ফর্ম হলো, স্পঞ্জি পার্ট ফর্ম হলো, তাহলে ফুল একটা বোনটা তৈরি হয়ে গেল অসিফিকেশন। ওকে, আমরা কি জানি, ফ্ল্যাট বোনের দুইটা লেয়ার থাকে না, বাইরে একটা কম্প্যাক্ট, ভিতরে একটা কম্প্যাক্ট, মাঝখানে হচ্ছে স্পঞ্জি পার্ট। তো এই যে এইটা হচ্ছে সেই কম্প্যাক্ট পার্ট, এটা একটা কম্প্যাক্ট পার্ট, আর মাঝখানে এই যে স্পঞ্জি পার্ট। তাহলে আমাদের একটা ফ্ল্যাট বোন তৈরি হয়ে গেল, বা মেমব্রেনাস ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, যেটা অবভিয়াসলি এটা তো ফ্ল্যাট বোনেই হবে। তো এটা তৈরি হয়ে গেল। এখন তোমাদের পরীক্ষা যদি পড়ে, তোমরা এইভাবে লিখতে পারো, আমি যেভাবে দিয়ে দিচ্ছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 দিয়ে এই ফিগারগুলো পাশাপাশি দিয়ে। ফিগারগুলো আহামরি খুব কঠিন না, একটু ট্রাই করলে বাড়িতে তোমরা পারবে। আর এখান থেকে এত যদি তোমাদের টাইম না থাকে, একটু হালকা কিছু কথাবার্তা কমিয়ে দাও। আমি মেইন কথাবার্তাগুলো লিখেছি, বলে দিয়েছি তোমাদের ভিডিওতে, ওইগুলো তোমরা মেইনগুলো লিখলেই হচ্ছে। এখন আসি, আমরা অনেক পড়েছি যে অ্যাপোজিশনাল মেথড বোন ফরমেশনের, আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি অ্যাপোজিশনাল মেথড। এটা কী জিনিস অ্যাপোজিশনাল মেথড? দেখো, এখানে এই বোনসটা আমরা এর ট্রান্সভার্স সেকশন নিলাম, মানে মাঝখান এইভাবে কেটে দিলাম। ঠিক আছে, এইভাবে কেটে দিলাম আমরা, দেওয়ার পর এটা নিলাম। তো ভিতরে একটা ক্যাভিটি থাকে বোনসের মধ্যে, মেডুলারি ক্যাভিটি, যেটা বাইরে কম্প্যাক্ট পার্ট থাকে। এখন কি হচ্ছে, এই দেখো, এটা আমাদের আগে ছিল, এর বাইরে দেখো একটা ব্রাউন কালারের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে লেয়ারটা তৈরি হলো, এটা কারা ফর্ম করছে, এটা হচ্ছে অস্টিওব্লাস্ট ফর্ম করছে। ঠিক আছে, এই যে বাইরে একটা লেয়ার, এটা অস্টিওব্লাস্ট ফর্ম করছে। এখন কি হলো, ভিতরের থেকে কিছু লেয়ার এখানে দেখো ক্ষয়ে গেছে, আগে যেমন ছিল একটু মোটা, আগের থেকে একটু ক্ষয়ে গেছে। এটা হচ্ছে বোন রিজর্পশন বলা হয়। এই রিজর্পশনটা কারা করে, অস্টিওক্লাস্টটা করে। তাহলে অ্যাপোজিশনাল মেথড মানে কি, সিম্পল কথা, বাইরে জিনিস যোগ হবে, বাইরের লেয়ারে
কোনো কিছু যোগ হলে বলা হয় সেটাকে অ্যাপোজিশনাল মেথড। তো এখানে দেখো বাইরের লেয়ারে কিছু জিনিস বোনস যোগ হয়েছে, এটা কিন্তু ভিতরের লেয়ারে হয়নি, তাহলে কিন্তু ক্যাভিটি ছোটো হয়ে যেত, এটা হয়েছে বাইরের লেয়ারে। তোমরা জানো যে ছোটোদের বাচ্চাদের যে মেডুলারি ক্যাভিটি যেটুকু থাকে, বড়দের কিন্তু তার থেকে একটু মোটা থাকে, মেডুলারি ক্যাভিটিটা একটু ওয়াইডার থাকে, ঠিক আছে, যাতে ওর মধ্যে বেশি করে বোন ম্যারো থাকে। তো এই জন্য এটা হচ্ছে অ্যাপোজিশনাল মেথড, মানে বাইরে লেয়ার তৈরি হবে প্লাস ভিতর থেকে লেয়ার ক্ষয় হবে, এটাই হচ্ছে বোনসের অ্যাপোজিশনাল মেথড। আশা করি বুঝতে পারছো। তো আমাদের ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন এই পর্যন্তই। এখন আমরা জানবো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এন্ডোকন্ড্রাল অসিফিকেশন এটা এইরকম 5টা স্টেপে ঘটে। প্রথমে কি হয় আমরা বলেছি আগে, মেজেনকাইমাল সেলস থেকে কী তৈরি হয়, একটু উপরে আসি। মেজেনকাইমাল সেলস থেকে প্রথমে আসে কার্টিলেজ মডেল। তো সবার আগে সেই কার্টিলেজ মডেলটা ফর্ম হবে। তারপরে কি হবে, পেরিঅস্টিয়াল কলার ফর্মেশন, মেডুলারি ক্যাভিটি ফর্মেশন, সেকেন্ডারি অক্সিডেশন সেন্টার ফর্মেশন, ফাইনাল স্টেট। এটা আমরা এখন জানবো বিস্তারিত। তো আসি, প্রথমে কি হয় যে আমরা মেসেনকাইমাল সেলস ছিল ওগুলো একটা কার্টিলেজ মডেল তৈরি করে। মডেল বলতে তোমরা জানো যে যখন আমাদের ঘরবাড়ি তৈরি করা হয় তখন তোমার বা হঠাৎ ধরো সাপোজ খুঁটি তৈরি করা হয়, যেটা খুঁটি বলছি আমি, পিলার, যেটা ঘরবাড়ি পিলার, তখন কি করে রাজমিস্ত্রি ওর মধ্যে একটা ফ্রেম তৈরি করে না, একটা রডের ফ্রেম, তোমরা দেখেছি কিনা জানি না, সেই ফ্রেমের উপর আস্তে আস্তে সিমেন্ট বা ইট যা দিয়ে ওটাকে তোমার তৈরি করে। তো এইটা এই যে কার্টিলেজ মডেলটা হচ্ছে সেই রডের মতো, এই রডটাকে পরে আমরা মডিফাই করব। ওকে, তো প্রথমে কি হলো, মেজেনকাইমাল সেলস থেকে একটা কার্টিলেজিনাস মডেল তৈরি হলো। এখানে কি থাকে, হায়ালিন কার্টিলেজ থাকে, এটা মাথায় রাখতে হবে, হায়ালিন কার্টিলেজ থাকে। এই হায়ালিন কার্টিলেজটা তাহলে কার্টিলেজ কী দ্বারা সারাউন্ড থাকে, পেরিকন্ড্রিয়াম, বোনসের সারাউন্ডিং হচ্ছে পেরিঅস্টিয়াম, কার্টিলেজের হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তো এখানে এই যে পেরিকন্ড্রিয়াম যে লেয়ারটা থাকে এটা কিন্তু ফুল কার্টিলেজকে সারাউন্ড করে থাকবে। আমরা এটার একটা তোমার লংগিটিউডাল সেকশন করছি, ঠিক আছে, এই জন্য আমরা সাইড দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু ভিতরে মানে মাঝখান দিয়ে কাটা, এই জন্য। এখন কি হয় আমরা ফিগারগুলো পরে আসি। এই কার্টিলেজ মডেলটা প্রথমে তো একদম ছোটো থাকে, বাচ্চাদের বোনস কেমন থাকে, ছোটো ছোটো থাকে একদম। তারপরে কি হয় আস্তে আস্তে এটা বড় হয়। তো বড় হয় দুইটা মেথডে, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল মেথড অ্যান্ড অ্যাপোজিশনাল মেথড। এই যে সেই অ্যাপোজিশনাল মেথড, আবার আমরা আসছি। ইন্টারস্টিশিয়াল মেথডে কী হয়, বোনসটা লম্বায় বড় হয়, লেন্থে বড় হয়, অ্যান্ড অ্যাপোজিশনাল মেথড দিয়ে এটা তোমার ওয়াইডে বড় হয়, মানে উইডেতে বড় হয়। তো ইন্টারস্টিশন, আর আগে তো আমরা অ্যাপোজিশনাল মেথড পড়েছি, এখন ইন্টারস্টিশিয়াল মেথডটা কি, এখানে কার্টিলেজের যে সেল থাকে কন্ড্রোসাইটগুলো ডিভাইড হবে আর কি করবে, নতুন নতুন কার্টিলেজ ফর্ম করবে, ঠিক আছে। সাপোজ আমাদের এখানে বোনসটা ছিল, এই সাপোজ বোনস, এখানে কিছু কার্টিলেজ ছিল, তো কার্টিলেজ কী করবে, আবার সংখ্যায় পাবে, বেড়ে আবার কার্টিলেজ বড় মডেল তৈরি করবে। তো এটা হচ্ছে সেই অ্যাপোজিশনাল মেথড, তার মানে কি লেন্থে বাড়ছে এটা আমাদের। এখানে এই যে এগুলো হচ্ছে সব আমরা যে সেলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব যে আমাদের কন্ড্রোসাইট যেগুলো, ঠিক আছে, মানে কার্টিলেজ সেল যেটা। তো এই কার্টিলেজ সেলগুলো 3টা লেয়ারে সাজানো থাকে। একটা দেখো জোন অফ প্রলিফারেশন, এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জোন অফ প্রলিফারেশন। প্রলিফারেশন মানে কি, মানে এটা নাম্বারে বাড়বে, ঠিক আছে, আস্তে আস্তে উপরের দিকে বাড়লে তখন কি হবে, বোনসটা লেন্থে বাড়বে। তারপরে কি আছে জোন অফ ম্যাচিউরেশন, মানে এইগুলো হচ্ছে তখন কী হবে, এই প্রলিফারেশন হলো, তারপরে এগুলো ম্যাচিওর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে জোন অফ হাইপারট্রফি, হাইপারট্রফি মানে বড় হবে। এই হাইপারট্রফি জোনগুলো কী করবে, এগুলা ক্যালসিফিকেশন করবে। মানে আমাদের তো কার্টিলেজ ছিল, কার্টিলেজকে বোনে ফর্মেশন করতে হবে, তাহলে কি আমাদের ক্যালসিফিকেশন করা লাগবে। তো এইটাই হচ্ছে যে জোন অফ, প্রথমে প্রলিফারেশন ছিল, তারপরে ম্যাচুরেশন, তারপরে কী হলো হাইপারট্রফি, মানে কিছু সেল বড় বড় হয়ে যাবে, হাইপারট্রফিরগুলো কী করবে, ক্যালসিফিকেশন প্রডিউস করবে, এখান থেকে কিছু ক্যালসিফাইড ম্যাট্রিক্স ফর্ম হবে। তো এই দেখো এখানে 4টা জোনে সাজানো থাকে, জোন অফ প্রলিফারেশন, জোন অফ ম্যাচুরেশন, জোন অফ হাইপারট্রফি আর জোন অফ ক্যালসিফিকেশন। ওকে, এখন কি হলো, ম্যাচিওর সেল যেগুলো ছিল সেগুলো কার্টিলেজিনাস ম্যাট্রিক্স ফর্ম করবে। এই যে আমরা যে সেকেন্ড স্টেপ ছিল ম্যাচুরেশন, তো ম্যাচিওর সেলগুলো কী করবে, কন্ড্রোইটিন সালফেট, এটা একটা প্রকার গ্যাগ, তোমরা আগে আমি পড়িয়েছি কার্বোহাইড্রেট চ্যাপ্টারে। তো গ্যাগ ফর্ম করবে, এটা হচ্ছে কন্ড্রোইটিন সালফেট। তো এই গ্যাগ কী করবে বা কন্ড্রোইটিন সালফেট কী করবে, এটা হচ্ছে যে তাদের হাইপারট্রফিক যে সেলগুলো ছিল তার সাইডে অ্যালকালাইন ফসফেটেস প্রডিউস করবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম সল্টকে প্রিসিপিটেট করবে। এই যে অ্যালকালাইন ফসফেটেস আগেই আমরা পড়েছি, হেক্সোস ফসফেটকে তোমার ফ্রি ফসফেটে ফর্ম করবে, সেখান থেকে ক্যালসিয়াম প্রিসিপিটেট করবে, তারপরে অসিফিকেশন হবে, ঠিক আছে। তো ম্যাচিওর সেলগুলো কী করছে, তাদের চারপাশে কার্টিলেজিনাস ম্যাট্রিক্স ফর্ম করছে, আর হাইপারট্রফিক সেলগুলো যে অ্যালকালাইন ফসফেটেস ফর্ম করছে। এখন কি হচ্ছে,
তোমার যখনই ওখানে ক্যালসিফিকেশন ফর্ম হচ্ছে, তাহলে আমি কি বলছি, এই সেলগুলো এখানে কিছু ক্যালসিফাইড ম্যাট্রিক্স ফর্ম করছে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, এখানে যখন ক্যালসিফাইড ম্যাট্রিক্স ফর্ম করলো, এদের তো কোনো ব্লাড ভেসেল নেই সাপ্লাই পাওয়ার জন্য। আমাদের যেমন বলছে পড়েছিলাম ওখানে ব্লাড ভেসেল থাকে, তাহলে এখানে তো কোনো ব্লাড ভেসেল নাই। তাহলে কী হবে, এখানে কি ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পেতে পারবে বা অক্সিজেন পেতে পারবে না? কারণ ক্যালসিফাইড হয়ে গেলে, ক্যালসিফাইড হয়ে গেলে একটা শক্ত জিনিসের মধ্যে তো ডিফিউশন ভালোভাবে হতে পারবে না। তো এই জন্য এখানে কী হয়, এই সেলগুলো আস্তে আস্তে মারা যায়। ঠিক আছে, এই সেলগুলো মারা যায়, কী হয়, এই যে দেখো এখানে একটু ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় প্রাইমারি অ্যারিওলি। অ্যারিওলি মানে ফাঁকা জায়গা একটা। তো এখানে কি তৈরি হচ্ছে, প্রাইমারি অ্যারিওলি। তো এখানে কি কার্টিলেজ সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে, ল্যাক অফ ডিফিউশন অফ নিউট্রিশন ম্যাটেরিয়ালস, এখানে কি হচ্ছে, প্রাইমারি অ্যারিওলি সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন কি হলো, পেরিকন্ড্রিয়ামে এখন কি হবে, আস্তে আস্তে তাহলে ব্লাড সাপ্লাই যদি না পায় তাহলে তো পুরো বোনই মারা যাবে, তাহলে আমাদের ব্লাড সাপ্লাই লাগবে। তো এখান দিয়ে কিছু ব্লাড ভেসেল এন্টার করবে, এই যে দেখতে পাচ্ছ ব্লাড ভেসেল এন্টার করবে পেরিওস্টিয়াম দিয়ে, সরি পেরিকন্ড্রিয়াম দিয়ে, এখানে তো আগে পেরিকন্ড্রিয়াম ছিল। তো পেরিকন্ড্রিয়াম কী করবে, এখানে ব্লাড ভেসেল আসবে, ব্লাড ভেসেল এসে যখনই এরা ব্লাড ভেসেলের আগে কী ছিল, এখানে অস্টিওব্লাস্ট ছিল, তাই না, সরি কন্ড্রোব্লাস্ট ছিল, এখানে আগে কার্টিলেজ সেল ছিল। এখন যেই কার্টিলেজ সেলগুলো তোমার ব্লাড সাপ্লাই পাবে বা নিউট্রিশন পাবে, তখনই কী হবে, এটা অস্টিওব্লাস্ট ফর্ম করবে। আমি আগে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যখন অক্সিজেন ডেন্সিটি বেশি থাকবে তখন অস্টিওপ্রোজেনিটরগুলো অস্টিওব্লাস্ট ফর্ম করছে, আর যখন অক্সিজেন ডেন্সিটি কম থাকবে তখন কন্ড্রোব্লাস্ট ফর্ম করছে। তাহলে এখানে যখন ব্লাড পাচ্ছে সে, তাহলে কি এখানে নিশ্চয়ই ব্লাডের সাথে অক্সিজেন আছে, তাহলে যেই ওরা অক্সিজেনের সংস্পর্শে আসছে তখনই যে তোমার অস্টিওব্লাস্টের ফর্ম হয়ে যাচ্ছে। এই সব অস্টিওব্লাস্টগুলো এখানে আছে। এখন আসি কী হচ্ছে, তো ডিফারেন্সিয়েট ইন্টু অস্টিওব্লাস্ট। এখন অস্টিওব্লাস্টগুলো কী করছে, অস্টিওব্লাস্টের কাজ কি আমরা জানি যে তোমার বোন ডিপোজিট করবে, মানে কি ক্যালসিফাই করবে সেটাকে, বা অসিফিকেশন করবে, যাই বলো যেটা, সেটাকে বোন ডিপোজিট করবে। তখন কি হবে দেখো, সাপোজ এখানে আমার কিছু অস্টিওব্লাস্ট ছিল, ওকে, অস্টিওব্লাস্টগুলো আমরা এটাকে কি করব, এটাকে আমরা ট্রান্সভার্স সেকশনে একটু দেখি, এখানে অস্টিওব্লাস্ট ছিল, ঠিক আছে, এই অস্টিওব্লাস্টগুলো এখানে কিছু ম্যাট্রিক্স মানে ক্যালসিফাইড ম্যাট্রিক্স ফর্ম করবে, এখানে কিছু ম্যাট্রিক্স ফর্ম করবে, মানে ফুল একটা এটাকে জুড়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। তখন কি হবে, এটা একটা চারিদিকে একটা রিং মতো জিনিস অ্যাপিয়ার করবে, ঠিক আছে, ক্যালসিফাইড একটা রিং অ্যাপিয়ার করবে, এটাকে বলা হয় পেরিওস্টিয়াল কলার, মানে এই বোনসটার নেকের মতো এর চারিপাশে একটা কলার মতো আছে, কলার জড়িয়ে আছে, এটাকে বলা হয় পেরিওস্টিয়াল কলার। ওকে, ক্লিয়ার? তো পেরিওস্টিয়াল কলার ফর্মেশন, আমাদের নেক্সট 2 নম্বর স্টেপ কী ছিল, এই যে পেরিওস্টিয়াল কলার ফর্মেশন। তাহলে আমরা কলারটা ফর্ম করলাম। এখন নেক্সটে কী হচ্ছে, এখন যেই এমনি পেরিওস্টিয়াল কলার ফর্ম হলো, তখন এই পেরিকন্ডিয়াম যেটা ছিল এটাকে বলা হচ্ছে পেরিঅস্টিয়াম। কারণ কি এখানে একটা বোন ফর্ম হয়ে গেছে, তো বোনের কভারিংটা কী কী বলবো আমরা, পেরিঅস্টিয়াম অবশ্যই, আগে ছিল পেরিকন্ডিয়াম, এখন হয়ে গেল পেরিঅস্টিয়াম। এবার দেখো কী হচ্ছে, এখন যেখানে এই যে পেরিওস্টিয়াল কলার ফর্ম হয়েছিল, সাপোজ এরকম জায়গায় পেরিওস্টিয়াল কলার ফর্ম হয়েছিল, এইটা এখন কী হবে, এখানে এটা ব্রেকডাউন করা শুরু করবে, ঠিক আছে, ব্রেকডাউন করে ভিতরের দিকে ব্লাড ভেসেলটা এন্টার করবে। তো এখানে দেখছো একটা বার্ড মতো, একটা কুড়ি মতো একটা জিনিস তৈরি হয়েছে, এটাকে বলা হয় পেরিওস্টিয়াল বার্ড। ওকে, এর মাধ্যমে কি এন্টার করছে, পেরিওস্টিয়াল বার্ড ফর্মের মাধ্যমে তোমার ব্লাড ভেসেল এন্টার করছে, তার সাথে অস্টিওব্লাস্ট থাকছে, তার সাথে অস্টিওক্লাস্টও থাকছে। অস্টিওক্লাস্টগুলো এই বোনসটাকে রিজর্পশন করছে, মানে এখানে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সেটা যাচ্ছে। যেমন কোনো ড্রিল মেশিন দিয়ে তুমি যদি তোমার মনে করো দেয়ালটাকে একটা ড্রিল মেশিনের মাধ্যমে তুমি গর্ত করে দিবে, ঠিক আছে, এটাও সেই ড্রিল মেশিনের মতো যাচ্ছে ভিতরের দিকে। excavates, so excavates through the newly formed bones and passes the calcified matrix as primary center of ossification। এই যেখানেই তোমার প্রাইমারি সেন্টারটা অ্যাপিয়ার হওয়ার কথা, সেখানে এই যে এভাবে ড্রিল করে সে ঢুকে যাচ্ছে। তো এখানে যেটা তৈরি হলো এটাই হচ্ছে সেই প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর এই যে ড্রিল করে যে ঢুকে গেলো, এখানে একটা গর্ত থেকে যাবে না, তো সে গর্তটা কি পরবর্তীতে মানে বন্ধ হয়ে যাবে না, সে গর্তটা বন্ধ হয় না, সেটা নিউট্রিয়েন্ট ক্যানেল হিসেবে থাকে। নিউট্রিয়েন্ট ক্যানেল মানে যে ওই যে আমরা নিউট্রিয়েন্ট আর্টারি পড়েছিলাম, সেটা যায় একটা মানে গর্ত মতো একটা জিনিসের মধ্যে দিয়ে, সেটাকে বলা হয় নিউট্রিয়েন্ট ক্যানেল। এটা তোমরা যদি কোনো একটা বোনস, বড় টাইপের কোনো বোনস হাতে নাও, ফিমার বা জন্য হিউমেরাস বা এইসব বোনস, দেখবো ওখানে একটা ছিদ্র থাকে, একটু ভালোই দেখা যায়, বোঝা যায় ছিদ্রটা, ওইটা সেই নিউট্রিয়েন্ট ক্যানেল, ওর মধ্যে দিয়ে সেই নিউট্রিয়েন্ট আর্টারিটা এন্টার করেছিল, বা প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা ওইখানেই তৈরি হয়েছিল। এখন নেক্সট স্টেপে কী হচ্ছে, তো পেরিওস্টিয়াল বার্ডটা সৃষ্টি হলো, তখন এটা অস্টিওক্লাস্টগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ভেঙে এর মধ্যে ঢুকলো। এখন কি হলো, তোমার এই যে প্রাইমারি অ্যারিওলিগুলো ছিল,
এখান থেকে আস্তে আস্তে ভাঙা শুরু করবে। এখান থেকে এই গর্তগুলো মানে একসাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে এখানে একটা বড় একটা ক্যাভিটি সৃষ্টি করছে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা বড় একটা ক্যাভিটি তৈরি হলো। এইটাকে বলা হয় সেকেন্ডারি অ্যারিওলি। তাহলে প্রাইমারি অ্যারিওলিগুলো একসাথে কানেক্ট হয়ে সেকেন্ডারি অ্যারিওলি ফর্ম করলো। এই সেকেন্ডারি অ্যারিওলির মধ্যে কী হলো, তোমার ব্লাড ভেসেল আসলো, সেখান থেকে ব্লাড পার্টিকেল বের হলো, সেখানে বোন ম্যারোতে ফর্ম হয়ে গেল। তো এটুকু বোঝা গেছে, এই যে প্রাইমারি অসিফিকেশন সেন্টারটা তৈরি হয়ে গেল। এখন কি হবে, এর আশেপাশে আমরা আগে কি জানতাম, এই দেখো এখানে আগে কিছু সেল ছিল, অস্টিওব্লাস্ট সেল। এই অস্টিওব্লাস্ট সেলগুলো কী হলো, সরি এগুলো অস্টিওব্লাস্ট না, এগুলো কার্টিলেজ, যেহেতু কন্ড্রোব্লাস্ট হবে। তো এই সেলগুলো কার্টিলেজ সেলগুলো কী হলো, আবার দেখো সেলগুলো মারা গেছে, এখানে আবার ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেল, ক্যালসিফাইড ম্যাট্রিক্স, তখন আবার ফর্ম হয়ে গেছে, মানে একই ঘটনা আবার রিপিট করছে করতে করতে। এখানেও কিছু প্রাইমারি অ্যারিওলি সৃষ্টি হলো, এই পাশেও হলো, একইভাবে পরে এখানে হবে, তারপরে এখানে হবে, এভাবে হতে হতে আস্তে আস্তে বোনসটা এই সেন্টার থেকে এই দিকে ক্যালসিফাই হবে, এই দিকে যাবে। এই দেখো এই চিত্রটাতে তোমরা বুঝতে পারবে, আগে প্রথমে এইটা হয়েছিল, তারপরে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে, হতে হতে ফুল বোনসটা একইভাবে ক্যালসিফাই হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো ক্যালসিফিকেশন মেথড। তাহলে কি, অসিফিকেশন এক্সটেন্সড ইন লংগিটিউডাল ডিরেকশন, মানে এই যে লংগিটিউডাল ডিরেকশন মানে এইটা, অসিফিকেশন এই দিকে হচ্ছে। তাহলে ক্যালসিফিকেশনটা এই পর্যন্তই আমাদের শেষ। এখন কিছু আমরা কথাবার্তা জানবো, সেটা হচ্ছে কি, কোনো একটা বোনস ফুল ক্যালসিফাই হয়, এক্সেপ্ট দুইটা জায়গায় ক্যালসিফাই হয় না। সেটা কি, একটা হচ্ছে এই যে এর এন্ডে হায়ালিন কার্টিলেজ থাকে। হায়ালিন কার্টিলেজের কারণ কি, এটা হচ্ছে জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। কার্টিলেজ না থাকলে জয়েন্টটা ফর্ম হতে পারে না, এই জন্য এর যে একদম মাথা যেটা থাকে এটা কখনো অসিফাই হয় না। আরেকটা জায়গায় কোনটা, এই যে এপিফাইশিয়াল কার্টিলেজ যেখানে থাকে সেটা কখনোই অসিফাই হয় না। তাহলে ফুল বোন অসিফিকেশন হয় এক্সেপ্ট দুইটা জায়গায়, একটা হচ্ছে কি এন্ড অফ দ্য মডেল, মানে যেখানে আর্টিকুলার কার্টিলেজ থাকে, এবং এপিফাইশিয়াল কার্টিলেজ যেখানে থাকে। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখন তাহলে আমরা ইন্ট্রামেমব্রেনাস পড়ে ফেলেছি, ইন্ট্রা কার্টিলেজিনাস পড়ে ফেলেছি। তাহলে তোমাদের যদি পরীক্ষায় এটা আসে, একটু এত বড় লেখার দরকার নেই, একটু ছোটো করে লিখবা, তোমরা মেইন কথাগুলো লিখবা যেটুকু তোমাদের মনে থাকে। আর এই ফিগারটা তোমরা, এই জায়গা আমি তোমাদের সুবিধার জন্য ফিগারটা এক জায়গায় করে দিয়েছি, এই ফিগারটা প্রথমে একবার রেখে দেবা। সবসময় মনে রাখবে, অ্যানাটমি কিন্তু ফিগারেই ম্যাক্সিমাম মার্কস থাকে। এই ফিগারটা যখনই দিবা, স্যারের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যাবে তোমার প্রতি, তখন স্যার কিন্তু মার্কস দেওয়ার ইন্টেন্সিটিটা বাড়বে। আর যখনই তুমি দেখবে যে এত সুন্দর করে ফিগারটা আঁকছো, তখনই ভিতরে স্যারেরা তেমন একটা, অনেক সময় স্যারদের হাতে টাইম থাকে না, আবার পড়েও দেখতে পারে, এই জন্য মানে যে অবহেলা করবা তা না, বাট ফিগারটা দেখলে তোমার প্রতি একটা স্যারের ভালো ইমপ্রেশন তৈরি হবে আগে থেকে। এই জন্য ফিগারটা এভাবে সুন্দর করে একটু রঙিন টঙিন করে দেওয়ার ট্রাই করবা। আর ভুল ফিগার জন্য আঁকবে না খবরদার, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই ফিগারটা আমি তোমাদের দত্ত বই থেকেই নিয়েছি, একে দত্ত জেনারেল অ্যানাটমি। তো এই জন্য এই ফিগারটা কোনো স্যাররা আপত্তি করবে না, স্যাররা সবাই ওই বইটাই ফলো করে। অ্যান্ড এই প্রসেসটাও আমি একে দত্ত থেকেই বুঝিয়েছি, দেখবা সেম টু সেম, কিছু কথা আমি একটু মডিফাই করে লিখেছি। আর এই নোটটা ফুল আমারই তৈরি, নোট প্লাস ফিগার। তো তোমরা এইভাবেই লিখবা, আর একটু ছোটো করেও লিখতে পারো, এগুলা তোমাদের যেমন সুবিধা হয় টাইমের মধ্যে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর আমি এত কষ্ট করে নোটটা তৈরি করেছি, তার জন্য সবার কাছে একটু শেয়ার দিও, যাতে সবাই উপকৃত হতে পারে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা ফিউচারে আরও আপডেট পেতে পারো। তো স্টে সেফ, স্টে সিকিউর, থ্যাংক ইউ অল। আচ্ছা, আর একটা কথা বলি, নোটটা আমি দিয়ে দেবো তোমাদের, আমি ভিডিও ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেবো, সেখানে এই নোট সহ আরও অনেক নোট তোমরা পেয়ে যাবে, যতগুলো আমি ক্লাস নিয়েছি। তো এই চ্যানেলটায় জয়েন হয়ে যাও তোমরা। তো আবারও ধন্যবাদ সকলকে।